সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করছেন দ্বিতীয় শ্রেণীতে সারা বাংলাদেশের ভিতরে প্রথম স্থান অধিকার করেছে মেহজাবিন মাইমুনা। মেহজাবিন মাইমুনা সেনহাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল কোরআন ক্যাডেট একাডেমির শিক্ষার্থী। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হজরত মাওলানা মুফতি নাঈম আশরাফ সাহেব। জনাব হজরত মাওলানা মুফতি নাঈম আশরাফ সাহেব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على الحمد لله وحده والصلاة والسلام على لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم। ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত অধ্যকার বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট রোল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই জাতীয় প্রোগ্রামের একটি রেওয়াজ রয়েছে, সেটি হচ্ছে যারা বিশেষ ব্যক্তিবর্গ থাকেন তাদের নাম সম্বোধন করে তাদেরকে শুভেচ্ছা বা মোবারকবাদ দেওয়া হয়। সময়ের স্বল্পতা হেতু, সেটা যেহেতু আমি অক্ষম, সেজন্য সবাইকে আমি দোয়ার নিয়তে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের এই যাত্রার অগ্রদূত মহানায়ক ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশের শহরে নগরে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু সংখ্যক প্রতিষ্ঠানের প্রধান মুরব্বী এবং ঝিমিয়ে পড়া অনেক প্রতিষ্ঠানকে যিনি নতুনভাবে চলার অনুপ্রেরণা জুগিয়েছেন, মুফতি রুহুল আমিন সাহেবের একান্ত উদ্দীপনা আল্লাহ তাআলার তৌফিকে আমরা যে একত্রে চলা শুরু করেছি, ওনার সাথে চলার ইতিমধ্যে যে 12টি বছর আমার কেটে গেছে, এটা আমি আসলে হিসাব করে আজকে মাথায় আসলো যে 12 বছর হুজুরের সাথে কাজ করতেছি। আমরা যখন শুরু করেছিলাম তখন প্রতিষ্ঠানের সংখ্যা কম ছিল। আমরা একটা অনির্দিষ্ট অস্পষ্ট বিষয়কে সামনে নিয়ে সামনে চলতেছিলাম, কিন্তু 12 বছরের এই যাত্রায় আমাদের সঙ্গী যারা হয়েছেন তাদেরকে দেখে আমরা এতটা অভিভূত হয়েছি, আপ্লুত হয়েছি, এতটা আশা সঞ্চার করতে পেরেছি যে আগামী দিন আমাদের স্বপ্ন ধরা দেবে, সেই বাস্তবতার স্পষ্টীকরণের দিন বলে আমার কাছে মনে হচ্ছে। আমার প্রতিষ্ঠানের থেকে বরাবরই বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পরে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্থান অর্জন করেছে, সেগুলি আজকে সবিস্তারে বলতে চাই না। একটা বিষয় একটু সুযোগ হলো তাই বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দাওয়াত বারকাতুহুল আলিয়া পাকিস্তানের করাচির জামিয়াতুর রশিদের এক তলাবা কনফারেন্সে বলেছিলেন যে যে জাতির জাগতিক যত উন্নতি হোক না কেন, যদি তালিমে নিজাম সিলেবাস যেটা পাঠ্যক্রম, এটার যদি ভিত মজবুত না হয়
সেই জাতির জাগতিক কোনো উন্নতি সেই জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। এটা আমার কথা না, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী। আরও একটি কথা বলছি, সেটি হচ্ছে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে শাইখুল ইসলামের আব্বাজি মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনো একটা খোলামেলা কনফারেন্সে ওলামায়ে কেরামে সেখানে বলেছিলেন যে বর্তমান সময়ে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে ইসলামের পক্ষে। একটা হচ্ছে দেওবন্দিয়াত দারুল উলুম দেওবন্দ, একটা হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে নাদওয়াতুল উলামা। তো উনি এখানে ইঙ্গিত করেছিলেন ব্রিটিশরা আমাদের দেশে আমাদের মননে মগজে আমাদের চলায় বলায় পোশাকে লিবাসে তাহজিব তমদ্দুন শিক্ষা সংস্কৃতি কালচার এগুলিতে যেমনভাবে আমাদেরকে পরাভূত করেছে পরাজিত করেছে, সেই জায়গা থেকে একটি জাতিকে টেনে তোলার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা অত্যাবশ্যকীয় ছিল। নাদওয়াতুল উলামার প্রয়োজন ছিল, আলিগড়ের প্রয়োজন ছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এখন এটি স্পষ্ট হতে হবে এই শিক্ষা ধারাগুলি আমাদের প্রয়োজন আছে কিনা। এবং উনি স্পষ্ট করে বলেছিলেন যে এখন আর দেওবন্দিয়াত দারুল উলুম দেওবন্দের আলিগড়ের এবং নাদওয়াতুল উলামার প্রয়োজন কতটুকু আছে, আমাদেরকে নতুন কোনো সিলেবাসের দিকে যেতে হবে কিনা সেটা ভাবার সময় এখন এসেছে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যের পরে, যিনি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন, দারুল উলুম দেওবন্দের বোর্ডিংয়ে খেয়ে নুন ভাত খেয়ে ওখানে মানুষ হয়েছেন, তার এই বক্তব্যের ব্যাপারে অনেকের দ্বিমত ছিল। কিন্তু এখন এসে মানচিত্র পরিবর্তনের ধারাবাহিকতায়, ইতিহাস পরিবর্তনের ধারাবাহিকতায় আজকে আমরা কি দেখতে পাই? বিগত 15 বছর আগের এক জরিপে বলা হয়েছে বাংলাদেশে যেখানে 97-98% মুসলমান, সেই জায়গায় মুসলমানের সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে যায়, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে, সেখানে সেই সময় 23 ধারার শিক্ষা ব্যবস্থা ছিল। বাংলাদেশে এই 13-14 বছরের গ্যাপে এসে, ডিস্টেন্সে এসে আমাদের দেশে কত ধারার যে শিক্ষা ব্যবস্থা হয়েছে এটা গুণে বের করা কোনো গভর্নমেন্টের সার্ভেতেও এটা বের করা কঠিন হয়ে যাবে। সেই জায়গায় এসে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির এই ধারার প্রয়োজনীয়তা কেন? কারণ হচ্ছে মুসলমানের ইতিহাস 50 বছরের ইতিহাস নয়, মুসলমানের ইতিহাস 71-এর থেকে ইতিহাস নয়, মুসলমানের ইতিহাস 47-এর ইতিহাস নয়, মুসলমানের ইতিহাস আদম আলাইহিস সালামের থেকে সূচিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক শিক্ষা ব্যবস্থার উপর উঠিয়ে দিয়ে গিয়েছিলেন যেই শিক্ষা ব্যবস্থার থেকে যেমন ইমাম বুখারীর জন্ম হয়েছিল, শেখ সাদির জন্ম হয়েছিল, ইবনে সিনার জন্ম হয়েছিল, এমনিভাবে অসংখ্য মুসলিম স্কলার এবং বিজ্ঞানীর জন্ম হয়েছিল। আজকের বাংলাদেশের টেন্ডেন্সি কেমন হয়েছে? বাংলাদেশের টেন্ডেন্সি হয়েছে এমন, খুলনায় লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থাকবে, কিন্তু ইসলামী সিয়াসত বা রাজনীতি করবেন মাওলানা সাখাওয়াত সাহেব, ইসলামী সিয়াসত করবেন মুফতি আমানুল্লাহ সাহেব। এরকম কিছু মানুষকে বাছাই করে দেওয়া হয়েছে, ওনারা রাজনীতি করবেন। এইখানে অন্য কোনো ধারার উলামায়ে কেরামের সংযুক্তি এইখানে নাই, না যায় একেবারে। সারা খুলনা বা বাংলাদেশের ভিতরে তালাশ করলে একজন আলেম ডাক্তার পাওয়া যায় না, ইঞ্জিনিয়ার পাওয়া যায় না। অথচ আমাদের ইতিহাস বলে মুসলমান জ্ঞান বিজ্ঞানের এমন কোনো হেরফা এবং শাখা নাই যেখানে